তাঁর ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা, ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা। মাইকেল মধুসূদন দত্ত। বাংলার নবজাগরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অষ্টম পর্ব। মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগরের অন্যতম মহৎ কীর্তি। এর আগে এই স্কুলের নাম ছিল কলিকাতা ট্রেনিং স্কুল। ক্রমশ এই স্কুলের সব ভার এসে পড়ে বিদ্যাসাগরের উপরে। এই পর্বে আমরা সেই কাহিনী আলোচনা করেছি। এছাড়া বিদ্যাসাগর বিধবাদের পুনর্বিবাহের জন্য কিভাবে তার প্রস্তুতি নিয়েছিলেন সে কথাও বলা হয়েছে এখানে। সরকারি শিক্ষা বিভাগের কাছ থেকে পদত্যাগ করে অর্থাৎ সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়ে বিদ্যাসাগর স্বাধীন জীবনে ফিরে এলেন বটে, কিন্তু বাংলাদেশের শিক্ষা সংস্কার তার আজীবনের সঙ্গী হয়ে রইল। তিনি এ সময়ে সংস্কৃত প্রেস ও ডিপোজিটরির মালিক ছিলেন। তার সম্বন্ধে এগুলি আমরা আগেই আলোচনা করেছি। সেখান থেকে তার মাসিক একটা মোটা অর্থেরই আয় হতো। সেজন্য চাকরি থেকে আয় তাঁর অনেকটা কমে গেলেও তিনি তখন কিছুটা নিশ্চিন্ত মনেই জনকল্যাণ কাজে মন দিতে লাগলেন। সরকারি দায় দায়িত্ব না থাকার ফলে তিনি বিভিন্ন বিষয়ে আরো মন দিয়ে কাজ করতে লাগলেন। 1850 সালের কাছাকাছি সময় থেকে মধ্যবিত্ত বাঙালি সমাজ ইংরেজি শিক্ষা নেবার জন্য উৎসুক হয়ে উঠেছিল। এই বিষয়ে হিন্দু কলেজে ইংরেজি শিক্ষার জন্য প্রচুর নাম, কিন্তু অনেক পরিবার থেকেই সেখানে তাদের ছেলেদের পাঠাতে আপত্তি করত। এর প্রধান কারণ কিছুদিন আগের এক রটনা ছিল এই যে ওই কলেজের এক শিক্ষক ডিরোজিও এমনভাবে হিন্দু ছাত্রদের উপর প্রভাব বিস্তার করেছিল যে তারা প্রকাশ্যেই হিন্দু ধর্মকে অমান্য করতেন। কোনো কোনো ছাত্র সেজন্য ধর্মত্যাগও করেছিলেন। হিন্দু কলেজ ছাড়াও আছে মিশনারি ডাফের স্কুল, সেখানেও ভালো শিক্ষাদান হয়, কিন্তু সেখানেও আছে ধর্মান্তরিত হওয়ার ভয়। তখন ছেলেদের জন্য প্রধানত একমাত্র নিরাপদ ইংরেজি শেখার স্কুল হলো গৌরমোহন আড্ডের ওরিয়েন্টাল সেমিনারি। তাই 1859 সালে কলকাতার কয়েকজন বিশিষ্ট মানুষজন, যেমন তারাচাঁদ চক্রবর্তী, পতিত পাবন সেন, গঙ্গাচরণ সেন, যাদবচন্দ্র পালিত, বৈষ্ণবচরণ আঢ্য প্রভৃতিরা মিলে সিমলার শঙ্কর ঘোষ লেনে কলিকাতা ট্রেনিং স্কুল নামে একটি স্কুল খোলেন। এই স্কুলের প্রতিষ্ঠাতারা বিদ্যাসাগর ও তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে স্কুল পরিচালনার জন্য অনুরোধ করলে অতি উৎসাহের সঙ্গে বিদ্যাসাগর তাদের এই অনুরোধ রক্ষা করলেন। কিন্তু 1861 সালের মধ্যবর্তী সময়ে স্কুল কর্তৃপক্ষের মধ্যে ঝামেলা হওয়ায় কলিকাতা ট্রেনিং স্কুলের দুজন প্রতিষ্ঠাতা তারাচাঁদ চক্রবর্তী ও মাধবচন্দ্র ধর ট্রেনিং একাডেমি নামে আরো একটি স্কুল খোলেন। যদিও বিদ্যাসাগর এসবের মধ্যে না থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেন, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠাতারা তাকে বাধা দিলেন। তারা বিদ্যাসাগর, রাজা প্রতাপচন্দ্র সিংহ, রামগোপাল ঘোষ প্রভৃতি তৎকালীন বিশিষ্ট মানুষদের উপর স্কুলের ভার দিয়ে নিজেরা সরে দাঁড়ালেন। এই নতুন স্কুল কমিটির সেক্রেটারি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1864 সালের প্রথমেই এই স্কুলটির নাম পরিবর্তিত হয়ে হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে পরিচিতি পায়। এই স্কুলের ছাত্রদের শিক্ষাদানের জন্য ঈশ্বরচন্দ্র প্রচুর পরিশ্রম করতে লাগলেন। ফলে ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করতে থাকলো। ইতিমধ্যে স্কুল কমিটির সদস্যদের মধ্যে প্রায় কেউই না থাকায় কেউ কেউ মারা গিয়েছেন বা বয়সের ভারে পদত্যাগ করেছেন। স্কুলের সব দায়িত্ব বিদ্যাসাগরের উপরে এসে পড়ল। 1872 সালে বিদ্যাসাগর দ্বারকানাথ মিত্র ও কৃষ্ণদাস পালকে নিয়ে একটা কমিটি তৈরি করে ওই স্কুলে বিয়ে পড়াবার অনুমতি চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুমতি দিল না বটে, কিন্তু FA অর্থাৎ ফার্স্ট আর্টস পড়াবার অনুমতি দিল। এতদিনে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কলেজে পরিণত হলো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একটা কলেজ হিসাবে অন্তর্গত হলো। দেশীয় মানুষদের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীনভাবে এই কলেজ প্রথম স্থাপিত হলো। 1874 সালে FA পরীক্ষায় মেট্রোপলিটন থেকে একটা ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করে। বাঙালি পরিচালিত কলেজের এই সাফল্য দেখে কেবল দেশীয়রাই নয়, বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় কর্তা ব্যক্তিরা ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করলেন। ইউরোপীয় শিক্ষক ছাড়াই ভারতীয় শিক্ষকরা যে কত ভালো অধ্যাপনা করতে পারেন
বিদ্যাসাগর তা প্রমাণ করে দিলেন। অন্যান্য কলেজ থেকে ছাত্ররা মেট্রোপলিটন কলেজে পড়বার জন্য ভিড় করতে লাগলেন। 1876 সালে বিশ্ববিদ্যালয় অবশেষে মেট্রোপলিটনকে স্নাতক শ্রেণী অর্থাৎ বিএ খুলবার অনুমতি দিলেন। অথচ তার আগে প্রায় 5 বছরের বেশি সময় ধরে একটা দরখাস্তে আবেদন জানানো হয়েছিল স্নাতক পড়ানোর অনুমতি চেয়ে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা দেখানো হয়নি। মেট্রোপলিটন কলেজে স্নাতক পড়ানোর অনুমতি পাওয়ার পর 1881 সালে বিএ পরীক্ষার প্রথম ব্যাচে 16টি ছাত্র সসম্মানে উত্তীর্ণ হন। মেট্রোপলিটন কলেজের জন্য ঈশ্বরচন্দ্রের প্রচুর ঋণ হয়েছিল। ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর কলেজের সম্পত্তি নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়। তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের উপর কলেজের পরিচালনভার ছেড়ে দেন। এখন এই কলেজটি বিদ্যাসাগর কলেজ হিসেবে পরিচিত। ঈশ্বরচন্দ্রের মেট্রোপলিটন কলেজের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনন্দমোহন বসু সিটি কলেজ স্থাপন করেন। পরে একে একে রিপন, বর্তমানে সুরেন্দ্রনাথ, অ্যালবার্ট, কেশব সেন প্রতিষ্ঠিত, বঙ্গবাসী প্রভৃতি বেসরকারি কলেজ কলকাতায় স্থাপিত হয়। একইভাবে কলকাতার বাইরে বহরমপুর কলেজ, কুচবিহারে ভিক্টোরিয়া কলেজ, বর্ধমানে রাজ কলেজ, ঢাকাতে জগন্নাথ কলেজ, বরিশালে ব্রজমোহন কলেজ এবং কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজ স্থাপিত হয়েছিল। বিধবা বিবাহ আইন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এবার আলোচনা করব সেই সময়ে হিন্দু বিধবাদের দুঃখে ঈশ্বরচন্দ্রের হৃদয়ে যে দুঃখ তৈরি হয়েছিল সেই বিষয়ে। এই নির্মম সামাজিক প্রথার সংস্কারের জন্য তিনি সর্বস্ব পণ করেছিলেন। বিধবাদের আর্থিক অসহায়ত্বের সুযোগে সমাজের নিষ্ঠুরতা যে কত নিচে নামতে পারে ঈশ্বরচন্দ্র তা নিয়ে উদ্গ্রীব ছিলেন, এবং এ বিষয়ে তিনি কি করেছেন তাও স্মরণযোগ্য। বিদ্যাসাগর চিন্তা করতেন সমাজের নানা রকম সমস্যার কথা। তার মধ্যে সেই সময়ে তাঁর সবচেয়ে বড় চিন্তা ছিল কিভাবে অল্প বয়সী বিধবাদের জীবনের দুঃখ দূর করা যায়। বীরসিংহ গ্রাম থেকে কলকাতায় প্রথমে এসে বড়বাজারের ভাগবতচরণ সিংহের বাড়িতে থাকার সময় তাঁর বিধবা কন্যা রাইমণির মূর্তি বালক বিদ্যাসাগরের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তিনি শেষ জীবন পর্যন্ত তা ভুলতে পারেননি। রাইমণির দুঃখ তিনি দেখেছেন, তার গভীর মাতৃস্নেহের স্পর্শে হয়তো তাঁর মনের বেদনাও অনুভব করেছেন। পরে বিদ্যাসাগরের বয়স যত বেড়েছে তত তিনি বাংলার এই অন্ধকার সমাজে হাজার হাজার রাইমণির বেদনার্ত মুখ তার চোখের সামনে ভেসে উঠেছে। শোনা যায় তার কোনো আত্মীয়া বালিকা বধূ অল্প বয়সে বিধবা হওয়াতে বিদ্যাসাগরকে তাঁর মা দুঃখ করে বলেছিলেন, ঈশ্বর, তোদের পোড়া শাস্ত্রে কি কচি মেয়েদের পুনর্বিবাহের কোনো বিধি নাই? মার এই কথা বিদ্যাসাগরের হৃদয়ে তীরের মতো আঘাত লেগেছিল। ছাত্রাবস্থায় সংস্কৃত কলেজের প্রিয় শিক্ষক অতিবৃদ্ধ শম্ভুচন্দ্র বাচস্পতি যখন এক বালিকাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলেন এই বলে যে ব্রহ্মচর্যের এইরকমই ব্যবস্থা, সেই নীতি বৈষম্য বিদ্যাসাগর কিছুতেই মেনে নিতে পারেননি। তাঁর অতি প্রিয় মাস্টারমশাই বাড়িতে তিনি জল স্পর্শ পর্যন্ত করেননি। সেই বালিকা বধূ তারপরই বিধবা হন। তাই ক্রমশ দৃঢ়তার সঙ্গে তার মনে হয়েছে যে এই রাইমণিদের জন্য কিছু করা দরকার। সংস্কৃত কলেজে প্রাচীন সংস্কৃত শাস্ত্রের পুঁথিপত্রের অভাব ছিল না। বিদ্যাসাগর নিজের ঘরে একলা প্রদীপের আলোয় সেই সব প্রাচীন পুঁথির পাতা উল্টিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন খুঁজে চলতেন। ভাবতেন কোন পুঁথিতে কি কোথাও লেখা আছে যেখানে বাল বিধবাদের আবার বিয়ে দেবার ব্যবস্থার কথা। তিনি এটাও জানতেন যে দেশের লোক এতটাই অন্ধকারাচ্ছন্ন যে শাস্ত্রে লেখা থাকলে তারা সেটা মানবেন, কিন্তু কোনো যুক্তি বা বিচার বুদ্ধি তারা মানবেন না। অবশেষে তিনি খুঁজে পেলেন তিনি যে এতদিন খুঁজে আসছিলেন। সেই শাস্ত্রীয় বচনটি তিনি দেখতে পেলেন পরাশর সংহিতার পাতায়। সেখানে তিনি দেখলেন লেখা আছে, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চশাপৎসু নারীনাং প্রতিরণ্য বিধিয়তে। অর্থাৎ স্বামী যদি নিরুদ্দেশ হন, মারা যান, প্রব্রজ্য অবলম্বন করেন, ক্লীব বা পতিত হন, তাহলে এই 5 প্রকারের আপদে নারীর অন্য পতি গ্রহণ বিধিহ। বিদ্যাসাগর উৎসাহিত উঠলেন। তিনি ঠিক করলেন যে এই ব্যাপারে তিনি একটি বই লিখবেন।
একদিকে শিক্ষা সংক্রান্ত প্রচুর কাজ, সংস্কৃত কলেজের অধ্যক্ষের কাজ, তার মধ্যেই তিনি বিধবা বিবাহ সম্বন্ধে একটি ছোট বই লিখে ফেললেন। এরপর মা ও বাবার অনুমতি নিয়ে তবেই তিনি 1855 সালের জানুয়ারিতে সেটি প্রকাশ করলেন। তিনি বইটির নাম দিলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এই প্রসঙ্গে আমাদের মনে রাখা উচিত যে বিদ্যাসাগরই যে প্রথম মানুষ যিনি বিধবা বিবাহের ব্যাপারটি সমাজে প্রথম তুলে ধরেন সেটা ঠিক নয়। বিদ্যাসাগরের এই পর্বটি শেষ করবার আগে আমরা নব্যভারত পত্রিকায় বিখ্যাত পণ্ডিত যোগেন্দ্রনাথ শর্মার লেখা বীর পূজা প্রবন্ধ থেকে একটি ছোট্ট উদ্ধৃতি তুলে ধরব। এই মহাপুরুষ সর্বপ্রথম দেখাইয়াছেন যে ইংরাজের শিক্ষা ও ইংরাজের সাহায্য ব্যতীত এদেশে উচ্চশিক্ষা দেওয়া যাইতে পারে। অতি স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা বিধানের ব্যবস্থাও সর্বপ্রথম তিনি করিয়াছেন। এ পথ তিনি না দেখাইলে উচ্চশিক্ষা বোধ হয় এতদিন অল্প সংখ্যক লোকে আবদ্ধ থাকিত।